বাংলাকে ভোটে জিততে পারবে না বলে বাংলাকে ভাতে মারার এই যে ষড়যন্ত্র বিজেপি আর প্রধানমন্ত্রী করছেন, আজকের দিনে বাংলার 100 দিনের টাকা বন্ধ করে রেখেছেন। রিভিউ পিটিশনে যদি সরকারের কথায় সম্মতি দেয় সুপ্রিম কোর্ট, তাহলে 26,000 যাদের ডিসেম্বর অবধি এমনিই চাকরি আছে তাদের চাকরি বহাল থাকবে, বাকি শূন্য পদে নিয়োগ হবে। আর যদি সেটা মান্যতা না দেয় সুপ্রিম কোর্ট, তাহলে পুরো আইন মেনে নিয়োগ হবে। অপারেশন সিঁদুর করেছে ভারতের সেনাবাহিনী, আমাদের গর্ব ভারতের সেনাবাহিনী, যারা পাকিস্তানের ভেতরে ঢুকে জঙ্গি ঘাঁটিগুলোকে ধূলিসাৎ করে দিয়েছে। সেই অপারেশন সিঁদুরকে সামনে রেখে নরেন্দ্র মোদী ভোট প্রচারে বেরিয়েছে কেন? যদি প্রধানমন্ত্রী এখানে আসছেন পরিযায়ী পাখির মতো, তা কোনো আপত্তি নেই, আসুন, কিন্তু বাংলার বকেয়া টাকাগুলো দিন। সন্দেশখালী থেকে শুরু করে আরজিকর থেকে শুরু করে এই চাকরি আন্দোলন অবধি একাংশের লোক এই প্রতিটা আন্দোলনের মধ্যে মিশে আছে, যারা বিজেপির হাতের তামাক খায়, যারা সিপিএমের হাতের তামাক খায়। ফুটে যাক, অবিলম্বে ইস্তফা দিয়ে চাকরি ছেড়ে চলে যাক। প্রচুর ডাক্তার আছে যারা পরিষেবা দিতে চায় মানুষকে। 6 মাস বাকি আছে, এসব আন্দোলন প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া, এসব নাটক বন্ধ করে একটু পড়াশোনায় মন দিন। রাস্তায় শুয়ে থাকলে কি সেটা চাকরি ফেরত পেয়ে যাবেন তারা? চাকরি তাদের ফেরত আসতে পারে একটি উপায়, সেটা হচ্ছে সরকার যে রিভিউ পিটিশন করেছে, যেখানে ভারতবর্ষের তাবড় আইনজীবী অভিষেক মানু সিংভি থেকে কপিল সিব্বল চাকরিহারাদের পক্ষে লড়াই করবে। সেই রিভিউ পিটিশনকে যদি সুপ্রিম কোর্ট মান্যতা দেয়, তাহলে তাদের চাকরি বহাল থাকবে। আমি এদের ডাক্তার মনে করি না, আমি মনে করি এরা চোর, এরা ধান্দাবাজ, এরা অভয়ার লাশের ওপর দাঁড়িয়ে নিজেদের পকেটে কোটি কোটি টাকা ঢুকিয়েছে। কোটি টাকা নিজেদের পকেটে মাল ঢোকাবে, এসব চলবে না। চাকরি করতে হলে গাজলে যাও, নলে চাকরি ছেড়ে দাও। 26-এ নির্বাচনে যে খুব বেশি দের রয়েছে তাও নেই। সেই নির্বাচনে এই যে শিলান্যাস করতে চলেছে, তাকেই নির্বাচনের প্রচারের হাতিয়ার করতে চলেছে বিজেপি। দেখুন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এরা বাংলায় ভোট আসলেই পরিযায়ী পাখির মতো উড়ে উড়ে আসে, পারলে ডেলি প্যাসেঞ্জারি করে, কিন্তু আমাদের তাতে কিচ্ছু যায় আসে না। উনি আসছেন শিলান্যাস করতে, ভোট প্রচার করতে, যা সার্কাস করতে আসছে তিনি করতে পারেন। কিন্তু আমার একটাই প্রশ্ন, যে বাংলাকে ভোটে জিততে পারবে না বলে বাংলাকে ভাতে মারার এই যে ষড়যন্ত্র বিজেপি আর প্রধানমন্ত্রী করছেন, আজকের দিনে বাংলার 100 দিনের টাকা বন্ধ করে রেখেছেন, বাংলার সরকার দিচ্ছে, মুখ্যমন্ত্রী দিচ্ছেন। বাংলার আবাসের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র সরকার। বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি কিছুদিন আগে মুখ্যমন্ত্রী দিয়েছে, ঘোষণা করেছেন, আর এখন সবার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। আজকের দিনে বাংলা তার হকের বকেয়া 1,78,000 কোটি টাকা কেন্দ্র সরকারের কাছে পায়। যদি প্রধানমন্ত্রী এখানে আসছেন পরিযায়ী পাখির মতো, তা কোনো আপত্তি নেই, আসুন, কিন্তু বাংলার বকেয়া টাকাগুলো দিন। বাংলা আপনারা কোনোদিনই জিততে পারবেন না, তাই এই দ্বিমাতৃসুলভ আচরণগুলো বন্ধ করুন। বাংলার হকের টাকা বাংলাকে দিন। বাংলার মানুষ কিন্তু আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বহুদিন আগে। অন্তত এই টাকাগুলো দিন আর আপনার রাজধর্ম পালন করুন। আমি প্রধানমন্ত্রীকে এইটুকুই বলবো যে বাংলার মানুষের বিরুদ্ধে এই নোংরা ষড়যন্ত্র বন্ধ করুন, বাংলার হকের বকেয়া টাকাটা দিন আর আপনার রাজধর্ম পালন করুন। প্রধানমন্ত্রী উত্তরবঙ্গে আসছে এবং এই বিষয় নিয়ে কটাক্ষ করেছেন উদয়ন গুহ। তিনি বলছেন সিঁদুর বিক্রি করতে আসছে, কিন্তু প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে যে এই মন্তব্যের মাধ্যমে কোথাও কি সেনাবাহিনীর যে সিঁদুর অপারেশনের মাধ্যমে যে অবদান, সে অবদানের উপর প্রশ্ন তোলা? দেখুন, আমি এই মন্তব্য নিয়ে একটা কথাও বলবো না। একজন মন্ত্রী এই মন্তব্য করেছেন, এই মন্তব্য আমি পছন্দ করি অপছন্দ করি সেটা কোনো ম্যাটার করে না। এই মন্তব্য যেটা তিনি করেছেন, এর বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নিতে হয়, সেটা তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, তারা নেবে আর দলনেত্রী নেবে। এ নিয়ে আমার কোনো বাড়তি মন্তব্য নেই। আমি শুধু একটাই কথা আবারও বলবো, প্রধানমন্ত্রী আসছেন পরিযায়ী পাখি হয়ে বাংলায় ভোট প্রচারের জন্য, আসুন, আপনাকে স্বাগত, কিন্তু আপনার রাজধর্মটা পালন করুন আর বাংলার হকের বকেয়া 1,78,000 কোটি টাকা অবিলম্বে মিটিয়ে দিন। আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে পারেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারাও, এমনটা ইঙ্গিত সামনে আসছে। কিন্তু যে নির্দেশ সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছে, সেই নির্দেশ তো মান্যতা করতে বাধ্য প্রধানমন্ত্রীর পদও। তাহলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরে ঠিক কী পরিণয় হতে চলেছে? দেখুন, সন্দেশখালী থেকে শুরু করে আরজিকর থেকে শুরু করে এই চাকরি আন্দোলন অবধি
একাংশের লোক এই প্রতিটা আন্দোলনের মধ্যে মিশে আছে, যারা বিজেপির হাতের তামাক খায়, যারা সিপিএমের হাতের তামাক খায়। যারা বিজেপির হাতের তামাক খাচ্ছে তাদের একাংশ চাকরিহারা শিক্ষকদের মগজ ধোলাই করিয়ে এই নরেন্দ্র মোদী নাটক করতে চাইছে। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়কে মান্যতা দিয়ে মুখ্যমন্ত্রী তার বক্তব্য স্পষ্ট করে তার প্রেস কনফারেন্সে নবান্ন থেকে তিনি জানিয়ে দিয়েছেন। এর বাইরে মুখ্যমন্ত্রীও যেতে পারবেন না, প্রধানমন্ত্রীও যেতে পারবেন না, রাষ্ট্রপতিও যেতে পারবেন না। তো চাকরিহারাদের একাংশ যারা বিজেপির দালালি করছেন আর কিছু শিক্ষক চাকরিহারাদের মগজ ধোলাই করে এই নাটক সাজাতে চাইছেন, তাদের বলবো এসব নাটক বন্ধ করে পড়াশুনো করুন বা অপেক্ষা করুন রিভিউ পিটিশনের রেজাল্ট অবধি। এর বাইরে কেউ কিচ্ছু করতে পারবে না। গতকাল মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই চাকরিহারাদের তরফ থেকে একটি কথা শোনা যায়। তাদের তরফ থেকে বলা হয় যে মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করলেন তা আসলে তাদের মৃত্যু পরোয়ানা ঘোষণা করলেন। দেখুন, মুখ্যমন্ত্রী কি বলেছেন, 26,000 যাদের চাকরি গেছে তাদের বাদ দিয়ে আরও শূন্য পদ তৈরি হয়েছে। টোটাল 44,203টে শূন্য পদে নিয়োগ হবে। সেখানে প্রোটোকল অনুযায়ী যেভাবে নিয়োগ হয় সেইভাবেই হবে, কিন্তু যাদের 40 বছর পেরিয়ে গেছে তাদের জন্য বয়সে রিল্যাক্সেশন থাকবে এবং যারা এতদিন ধরে চাকরি করেছেন তাদের অভিজ্ঞতারও একটা রিল্যাক্সেশন থাকবে। এর পরেও যদি তাদের মনে হয় যে তারা পরীক্ষায় বসবেন না ইত্যাদি করবেন, সেটা তাদের ব্যাপার। মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছে সরকার পাশে ছিল, আছে, থাকবে। দুটো অপশান, এক রিভিউ পিটিশনে যদি সরকারের কথায় সম্মতি দেয় সুপ্রিম কোর্ট, তাহলে 26,000 যাদের ডিসেম্বর অবধি এমনিই চাকরি আছে তাদের চাকরি বহাল থাকবে, বাকি শূন্য পদে নিয়োগ হবে। আর যদি সেটা মান্যতা না দেয় সুপ্রিম কোর্ট, তাহলে পুরো আইন মেনে নিয়োগ হবে। কারণ যদি আইনের এক চুল ফাঁক থাকে তাহলে এই মামলা বিকাশের মতো চাকরি খেকো যে জালি উকিলগুলো বসে আছে হাইকোর্ট চত্বরে তাঁবু খাটিয়ে, তারা আবার সুপ্রিম কোর্টে দৌড়ে যাবে গরিব মানুষের চাকরি খেতে। তাই সম্পূর্ণ আইন মেনে নিয়োগ হবে। আর তাতে যারা মনে করছেন আমরা এই করবো না, আমরা ওই করবো না, আমরা আন্দোলন করব, আমরা ওই করব সেই করব, সেটা তাদের বিবেক বিবেচনায় তারা যেটা ভালো বোঝে তারা করতেই পারে। আমি বাড়তি কোনো মন্তব্য করবো না, শুধু একটা অনুরোধ করব, 6 মাস বাকি আছে, এসব আন্দোলন প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া, এসব নাটক বন্ধ করে একটু পড়াশোনায় মন দিন। আপনার কি মনে হয় আন্দোলন কমবে এবার এই মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, এবং 30শে মে যেটা বলা হচ্ছে নোটিশ দিয়ে দেওয়া হবে, 30শে মের নোটিশের পরে কি আপনার মনে হয় কি যে বিকাশ ভবনের বাইরে যে চিত্রটা এখন দেখা যাচ্ছে সেটা মানে পাল্টে যাবে বা বদলানোর সময় এসে গেছে? আমার উল্টো প্রশ্ন, আমার কথা হচ্ছে যে বিকাশ ভবনের বাইরে আগামী 6 মাস হোক, আগামী 6 বছর হোক, রাস্তায় শুয়ে থাকলে কি সেটা চাকরি ফেরত পেয়ে যাবেন তারা? চাকরি তাদের ফেরত আসতে পারে একটি উপায়, সেটা হচ্ছে সরকার যে রিভিউ পিটিশন করেছে, যেখানে ভারতবর্ষের তাবড় আইনজীবী অভিষেক মানু সিংভি থেকে কপিল সিব্বল চাকরিহারাদের পক্ষে লড়াই করবে। সেই রিভিউ পিটিশনকে যদি সুপ্রিম কোর্ট মান্যতা দেয় তাহলে তাদের চাকরি বহাল থাকবে। আর সেটাই যদি সুপ্রিম কোর্ট মান্যতা না দেয় তাহলে বয়সের রিল্যাক্সেশন আর তাদের এক্সপিরিয়েন্স, তাদের অভিজ্ঞতা রিল্যাক্সেশন দিয়ে যে নিয়োগ হবে সেই নিয়োগে তাদের বসতে হবে এবং আইনি পদ্ধতিতে তাদের চাকরি ফেরত পেতে হবে। এই দুটোর বাইরে কোনো অপশান নেই। মুখ্যমন্ত্রীর দরজার বাইরে বসে থাকলেও চাকরি হবে না, প্রধানমন্ত্রীর দরজার বাইরে, রাষ্ট্রপতির দরজায়, কারুর দরজার বাইরে বসে থাকলেই কিছু হবে না। কারণ সরকারকে সুপ্রিম কোর্টের রায় মেনে কাজ করতে হবে, নিয়োগ সম্পূর্ণ রায় মেনে করতে হবে, আইন মাফিক করতে হবে, নইলে মামলা বিকাশ আর ওর যে চাকর বাকর কিছু আছে এই ফিরদোস্তের মতো এই চাকরি খেকোগুলো বসেই আছে, একটা ফাঁক ফোঁকর দেখলে আবার সুপ্রিম কোর্টে গিয়ে গরিব মানুষের চাকরি খাবে। তাই যা হবে সম্পূর্ণ সুপ্রিম কোর্টের রায় মেনে, সম্পূর্ণভাবে আইন মেনে হবে। এরপরেও যদি কেউ বা কারা আন্দোলন করেন, পরীক্ষায় না বসেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তাতে আমাদের কিচ্ছু করার নেই। আমি শুধু তাদের এইটুকুই বলবো, মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে আপনাদের পাশে ছিল, আছে, থাকবে, সরকার পাশে ছিল, আছে, থাকবে। আপনাদের জন্য যা করার সম্পূর্ণ আইন মেনে সেটা করা হচ্ছে। তাই আপনাদের অনুরোধ করব, মুখ্যমন্ত্রীর বক্তব্যটা শোনার পর
মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন সেটা মেনে করুন, সবার ভালো হবে। আর সেটা যদি না শুনে আপনারা রাজনৈতিক নোংরামির খপ্পরে পড়েন, বিজেপি সিপিএমের দালালদের খপ্পরে পড়েন, তাহলে ক্ষতিটা আপনাদেরই হবে, আর কারুর হবে না। দাদা, গতকাল মুখ্যমন্ত্রী যে বৈঠক করেছিলেন সেই বৈঠক নিয়ে আবার প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। তিনি বলছেন যে এসএসসির হয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করার কে? তিনি আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। নীতি আয়োগের মিটিংয়ের পরে সেই টপিকটা নিয়ে নরেন্দ্র মোদী প্রচার করে কেন? অপারেশন সিঁদুর করেছে ভারতের সেনাবাহিনী, আমাদের গর্ব ভারতের সেনাবাহিনী, যারা পাকিস্তানের ভেতরে ঢুকে জঙ্গি ঘাঁটিগুলোকে ধূলিসাৎ করে দিয়েছে। সেই অপারেশন সিঁদুরকে সামনে রেখে নরেন্দ্র মোদী ভোট প্রচারে বেরিয়েছে কেন? আগে এই পাগল উন্মাদ বিরোধী দলনেতাকে বলুন আগে এই প্রশ্নগুলো নরেন্দ্র মোদীকে করতে, তারপরে মুখ্যমন্ত্রীকে করবে। ওইসব ফালতু লোকের ফালতু কথার জবাব আমি দিই না। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করবো দাদা। একদিকে যেমন চাকরিহারাদের তাদের আন্দোলন জারি রয়েছে, অন্যদিকে আরেকটি বিষয় নজর দেওয়ার মতন যেটা আমরা দেখতে পাচ্ছি, পোস্টিং সংক্রান্ত একটা জটিলতা তৈরি হয়েছে। ইতিমধ্যে 3 জন জুনিয়র চিকিৎসকের নাম বারবার সামনে আসছে। তার মধ্যে রয়েছেন 3 জন যারা একদম আন্দোলনের মুখ ছিলেন, দেবাশিস হালদার, অনিকেত মাহাতো এবং আসফাকুল্লা নায়া। তাদের যে দাবি করা হচ্ছে যে তাদের প্রথমে যে প্রতিষ্ঠানের নাম ছিল সেখানে থেকে মেধা তালিকায় নাম, অর্থাৎ কাউন্সিলিংয়ে এক নাম এবং পরে মেধা তালিকায় অন্য নাম দেওয়া হয়েছে, এবং সেটা একদম সঠিক পদ্ধতি মেনে হয়নি স্বাস্থ্য ভবনের, সেটা তারা দাবি করছেন। কি বলবেন? যদি সঠিক পদ্ধতি মেনে তাদের বদলি না হয়, তাহলে এই দেবাশিস হালদার, আশফাকুল্লা নাইয়া, কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতো, আমি এদের ডাক্তার মনে করি না। আমি মনে করি এরা চোর, এরা ধান্দাবাজ, এরা অভয়ার লাশের ওপর দাঁড়িয়ে নিজেদের পকেটে কোটি কোটি টাকা ঢুকিয়েছে। এদের মধ্যে একজন তো কিছুদিন আগে বিলাসবহুল গাড়ি কিনেছিল। আশফাকুল্লা নাইয়া ভুয়ো অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে প্র্যাকটিস করে মাল তুলছিল। এদের তো হাজতবাস হওয়া উচিত। আর যদি পদ্ধতি সঠিক না হতো, এই 4টে চোর চিটিংবাজ তো গেছিল হাইকোর্টে। হাইকোর্ট কি করেছে? মুখে জুতোর বাড়ি মেরে এদের যে অ্যাপ্লিকেশন সেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এদের অ্যাপ্লিকেশনও গ্রহণ করেনি কলকাতা হাইকোর্ট। তার মানে একটা জিনিস প্রমাণিত যে যা হয়েছে আইনসম্মতভাবে হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, যখন এরা অভয়ার লাশকে সামনে রেখে নিজেদের পকেটে টাকা ঢোকাচ্ছিল আর আন্দোলনের নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক একটা নাটক চালাচ্ছিল, মমতা ব্যানার্জির সরকারকে কলুষিত করা, কালিমালিপ্ত করা ষড়যন্ত্র এঁটেছিল, তখন এরা তো সরকারের মাইনে নিয়েছে, একটা পেশেন্টও দেখেনি, সেই মাইনে ফেরত দিয়েছে। আর সরকারি চাকরি করছো, সরকারের মাইনে নেবে, কিন্তু আরজি করে বসেই আমরা আন্দোলন করব, আরজি করে বসেই ঘাঁটি গেড়ে বসে থাকবো আর অন্য জায়গায় পরিষেবা দেবো না, এটা কি করে হয়? আজকে যদি আরজি করে পেশেন্টদের পরিষেবা পাওয়ার অধিকার থাকে, তাহলে একজনের পোস্টিং হয়েছে আরামবাগে, একজনের হয়েছে মালদার গাজলে, তাহলে গাজলের মানুষরা কেন পরিষেবা পাবে না? হ্যাঁ, আমার ছোট ভাই প্রথম পোস্টিং ছিল গাজলে, যে হাসপাতালে দেবাশিস হালদারের পোস্টিং হয়েছে। এখন আমার ছোট ভাই ডাক্তার, তার পোস্টিং হয়েছে হাওড়ায়। 4 বছর চাকরি করার পর আমার ছোট ভাইয়ের। তো দেবাশিস হালদার কোথাকার লাটের বাঁট যে এক জায়গাতেই ওকে বসিয়ে রাখতে হবে? গাজলে কেন দেবে না পরিষেবা? আর যদি মনে হয় যে আজকে তো হাইকোর্ট বুঝিয়ে দিয়েছে যা হয়েছে আইনি, আর তারপরেও যদি ওর মনে হয় যে ও যাবে না গাজলে, ফুটে যাক, অবিলম্বে ইস্তফা দিয়ে চাকরি ছেড়ে চলে যাক। প্রচুর ডাক্তার আছে যারা পরিষেবা দিতে চায় মানুষকে। গ্রামের মানুষের কাছে যাব না, গ্রামের মানুষের পরিষেবা দেব না, সরকারি মাইনে নেব, পেশেন্ট দেখব না, আরজি করে পার্টি অফিস খুলে দেবো, অতি বাম পার্টি অফিস, সেখানে বসে সরকারি বিরোধী ষড়যন্ত্র আর চক্রান্ত হবে, আর তারপরে কোটি কোটি টাকা নিজেদের পকেটে মাল ঢোকাবে। এসব চলবে না। চাকরি করতে হলে গাজলে যাও, নলে চাকরি ছেড়ে দাও। প্রচুর ডাক্তার আছে, তোমাদের মতো চোটচোটা চিটিংবাজদের দরকার নেই। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।